আসসালামু আলাইকুম। গত এপিসোডে আমরা ২৪-এর বর্ষা বিপ্লব নিয়ে আলোচনা করেছিলাম। বলেছিলাম দেশপ্রেমের এমন একটা সংজ্ঞার কথা যেটা ফলো করলে আর সমস্যাই থাকে না। কিন্তু আলোচনার পর মনে হলো এর চেয়ে গুরুত্বপূর্ণ আরও একটা বিষয় আছে যা আলোচনা করা দরকার। এত বড় একটা বিপ্লবের পরেও কেন এখনও আমাদের অস্থিরতা দূর হয়নি, ক্ষোভ দূর হয়নি, প্রাপ্তি মেটেনি, সেটার আসল কারণটা জানা দরকার। চলেন শুরু করি। আপনারা কি জানেন বিশ্বের শত শত বিপ্লব হয়েছে? ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, ইরানি বিপ্লব, এমনকি আমাদের মুক্তিযুদ্ধ। রক্ত, আগুন, প্রতিবাদ সব ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই বিপ্লবগুলো কি সত্যিকারের পরিবর্তন আনতে পেরেছিল? আর যদি আনতেই পারে, তবে কেন আবারও অন্যায়, নিপীড়ন আর দুর্নীতি ফিরে আসে? আজকের আলোচনায় আমরা খুঁজব সেই জবাব। চলেন শুরু করি ফরাসি বিপ্লব দিয়ে। এটা কিসের ছবি বলেন তো? একটা ফ্রেঞ্চ কফি শপ। প্যারিসে ক্যাফে লিবার্টি নামে একটা কফি শপ আছে, মানে বাংলা করলে দাঁড়ায় স্বাধীনতা কফি শপ। তো একবার এক বৃষ্টিঝরা বিকেলে এক প্রবীণ তার নাতিকে নিয়ে গেছেন সেই কফি শপে। কফি খেতে খেতে দাদু তার নাতিকে বলছেন, জানো দাদু, এই কফি শপের জায়গাতেই একসময় এক বিপ্লবীকে গিলোটিনে নেওয়া হয়েছিল। নাতি অবাক হয়ে বলে, সত্যি দাদা? তারপর? ভদ্রলোক শান্তভাবে চুমুক দিয়ে বললেন, তারপর এখানে এখন ক্যাপুচিনো বিক্রি হয় 7 ইউরো করে। অর্থাৎ আজকের যে শান্ত আধুনিক প্যারিস, সেখানেই আজ থেকে 250 বছর আগে 1789 সালে এমন এক বিপ্লব সংঘটিত হয় যা পুরো পৃথিবীকে পাল্টে দিয়েছিল। বলা হয় ফরাসি বিপ্লবের আগের পৃথিবী আর ফরাসি বিপ্লবের পরের পৃথিবী এক না। কি ছিল সেই বিপ্লবের কারণ? বছর পর বছর ধরে ক্ষুধা, দারিদ্র্য, অবিচার আর অবহেলায় ধুঁকতে ধুঁকতে একটা সময় পুরো জাতি ক্ষোভে ফেটে পড়ে। রাজপ্রাসাদের বাইরে ক্ষুধার্ত মানুষের মিছিল দেখে প্রাসাদের ভেতরে রানী নাকি তার দাসীকে জিজ্ঞেস করেছিলেন, ওদের কি হয়েছে? দাসী বলেছিল, ওরা রুটি খেতে পায় না। রানী নাকি তখন বলেছিলেন, তাহলে ওরা কেক খায় না কেন? ব্যাস, বারুদের মতো ছড়িয়ে পড়ল কথাটা। সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক, ছোট ব্যবসায়ী নেমে এলো রাস্তায়। ঠিক যেমন জুলাই বিপ্লবের সময় আমাদের রাস্তাগুলোর অবস্থা হয়ে গেছিল। তাদের কণ্ঠে ছিল স্লোগান, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব। প্রতিশ্রুতি ছিল এক নতুন দিনের, একটা সমাজ যেখানে সবাই সমান হবে, একটা রাষ্ট্র যেখানে কারো রক্ত নীল না বলে তাকে বাড়তি সুযোগ দেয়া হবে না। কিন্তু তারপর রাজা ষোড়শ লুইকে গিলোটিনে দেওয়া হলো, তারপর রানী মারিও, তারপর আরও একজন। এই করতে করতে এক বছরে 16,500 মানুষের মৃত্যু হলো গিলোটিনে, যাদের অধিকাংশই ছিলেন নিরীহ সাধারণ মানুষ। এমনকি জর্জ দান্তন, রবিসপিয়ার, যারা একসময় বিপ্লবের নেতা ছিলেন, তাদেরকেও মরতে হলো গিলোটিনে। সাইমন শামা, একজন খুব জনপ্রিয় ইতিহাসবিদ ব্রিটিশ, বলেছিলেন, দ্য রেভলিউশন ডিভার্ড ইটস ওন চিলড্রেন। অর্থাৎ এই ফরাসি বিপ্লব এমন একটা বিপ্লব যা তার বাচ্চাদেরই খেয়ে দিয়েছে। মানে যারা বিপ্লব করেছিল, বিপ্লবের শিকার হলো তারাই। প্রশ্ন হলো, কেন এমনটা হলো? উত্তর, মানুষ শাসকের পরিবর্তন চেয়েছিল, কিন্তু নতুন শাসকের নৈতিক মানদণ্ড নিয়ে ভাবেনি। ফলে নতুন শাসক আগের চেয়ে আলাদা কিছু হয়নি। এমনকি আগে তো একজন রাজা ছিলেন, এখন 12 জনের কমিটি হলো, যারা বলল আমরাই ঠিক, বাকিরা ভুল। অর্থাৎ ন্যায়ের স্থান নিয়ে নিল প্রতিশোধ আর উন্মত্ততা। আর মাত্র কয়েক বছরের মধ্যে 1804 সালে ফরাসি বিপ্লব শেষ হলো নেপোলিয়নের সামরিক শাসনের মধ্য দিয়ে। রাজা গেলেন, একনায়ক গেলেন, কাহিনী সেম। ফরাসি বিপ্লব ব্যর্থ হলো কেন? মোটামুটি 3টি কারণকে শনাক্ত করা যায়। নৈতিক ভিত্তির অভাব। শুধু রাজাকে সরাও বললেই তো রাষ্ট্র হয় না। রাষ্ট্রের দরকার নৈতিক ভিত্তি, মানবিক ন্যায়বোধ, সহনশীলতা। ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়নি। রাজা গেল, কিন্তু ক্ষমতা আবার কিছু লোকের হাতে কেন্দ্রীভূত হলো। সংস্কার হয়নি মানুষের মানসিকতায়। আপনি যদি মানুষের চিন্তা বদলাতে না পারেন, তাহলে যতই আইন বদলান, সমাজ বদলায় না। এবার আসেন রুশ বিপ্লবের কথায়। 1917 সালে এই বিপ্লব হয়। 24-এর জুলাই বিপ্লবে অনেকে অবাক হয়েছিল না
যে সামান্য একটা কোটা আন্দোলন কিভাবে একটা সরকার পতনের সূচনা ঘটালো? রুশ বিপ্লবেরও সূচনা আসলে এরকম ছোট কারণ থেকেই। 1917 সালের জানুয়ারি মাস, প্রচণ্ড শীত, আর রাশার শীত তো বুঝতেই পারছেন। এর মধ্যেই পিটার্সবার্গ মানে সে সময় রাশার রাজধানীতে কয়েকশো নারীর একটা মিছিল বেরোলো। এরা কোনো রাজনৈতিক কর্মী না, কোনো দলের কেউ না, কিছুই না, জাস্ট কিছু দরিদ্র নারী, পুরনো পুরনো কোট, মাথা স্কার্ফে ঢাকা। ওই মিছিলের সামনে থাকা এক নারী চিৎকার করে বলেছিলেন, তার হাতে ছিল তার সন্তানের ছবি ধরা, অভাবের কারণে আমার সন্তান মারা গেছে, আমি আর চুপ থাকবো না। ব্যাস, তার সাথে গলা মেলাতে থাকে আরও মানুষ। মিছিল ছড়িয়ে পড়ে সারা পিটার্সবার্গ জুড়ে। চিৎকার করে তারা বলতে থাকে, আমরা খেতে চাই, আমরা শান্তি চাই, আমরা আমাদের সন্তানের জন্যে ভবিষ্যৎ চাই। অবভিয়াসলি যে কোনো দেশে, যে কোনো জনপদে সাধারণ মানুষ তো এটাই চাইবে, হোক সেটা রাশিয়া, হোক সেটা বাংলাদেশ। আসলে রাশিয়ার সম্রাট তখন ছিলেন জার নিকোলাস। তার প্রাসাদে ছিল সোনার উপর পাহাড়, কিন্তু গ্রামের কৃষক, শহরের শ্রমিক, তাদের বাঁচতে হতো একবেলা খেয়ে। প্রথম বিশ্বযুদ্ধের পর রাশিয়ার তখন ছিন্ন ভিন্ন অবস্থা। দোকানে রুটি নেই, জ্বালানি নেই, শীতের কাপড় নেই, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। এক টুকরো রুটি কিনতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা। শুরুতে তাই এই দাঙ্গাকে বলা হতো ব্রেড রাট। যা হোক, জার সেনাবাহিনী পাঠালেন মিছিল ঠেকাতে, কিন্তু যেটা ঘটে, সেনাদের একটা অংশ নারীদের গুলি না করার পক্ষ নেয়, যেমনটা আমাদের এখানেও হয়েছিল। আসলে একটা কথা বলে না যে ইতিহাস বারবার রিপিট হয়। এক পর্যায়ে জার সিংহাসন ছাড়তে বাধ্য হন। অবসান ঘটে 300 বছরের রাজতন্ত্রের। কিন্তু মানুষের আশা কি পূরণ হলো? না। বলা হলো শ্রমিকের শাসন হবে, কিন্তু বাস্তবে যা হলো, একদল দলীয় ক্যাডার পুরো রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে নিল। লেনিনের পর স্ট্যালিন এলেন, কিন্তু বিরোধী দমন, গণহত্যা আর ভয়ের সাম্রাজ্য, এই হয়ে আছে তার শাসনের প্রতীক। স্ট্যালিনের সময় মজার একটা ব্যঙ্গ ছিল, আমাদের কণ্ঠস্বর মুক্ত যদি সেটা পার্টির সুরে গাই। 1930 থেকে 1938 এই সময়কালে রাশিয়ায় 20 লক্ষ মানুষ মারা যায় সরকারি নিপীড়নের কারণে। এখন যেটা ইউক্রেন, সেই সময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, সেখানে 1932 থেকে 33 সালে হলোডোমর নামে একটা দুর্ভিক্ষ হয়, যেখানে প্রায় 40 লক্ষ মানুষ মারা যায় সরকার তাদের খাদ্য আটকে রেখেছিল বলে। রুশ বিপ্লব দেখায় আসলে নীতিহীন আদর্শ তা যত বড়ই হোক, শেষমেশ তা মানুষকে মুক্তি দিতে পারে না। রাজা গেলেও যদি রাজতন্ত্র না যায়, দল এলেও যদি জনগণ ক্ষমতাহীন থাকে, তাহলে সেই বিপ্লব কোনো ফলপ্রসূতা আনে না। আসেন এবার সাম্প্রতিক আরব বসন্তের কথায়। 2011 সালে দুনিয়ায় একসাথে এতগুলো দেশে এত বড় তরঙ্গ, তিউনিসিয়া, মিশর, লিবিয়া, সিরিয়া। মানুষ শাসকের পতন চেয়েছিল, অনেক শাসকের পতন হয়েও ছিল, কিন্তু এখনও ওইসব দেশে চলছে গৃহযুদ্ধ, নেতৃত্বহীনতা আর বিশৃঙ্খলা। কেন? কারণ সিস্টেম বদলেছে, মানুষ তো বদলায়নি। এবার আসি আমাদের দেশের কথায়। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে একটা বড় পট পরিবর্তন হয়েছে। অনেকেই বলেছে এই পরিবর্তনের মাধ্যমে দুর্নীতি কমবে, জবাবদিহিতা আসবে, সাধারণ মানুষের কথা শোনা হবে। আমরা আশাবাদী। তবে ইতিহাস থেকে তো আমরা দেখলাম, শুধু মুখ বদলালে সমাজ বদলায় না, বদলাতে হয় নৈতিক ভিত্তি। যদি প্রশাসক বদলান কিন্তু দুর্নীতিবাজ থেকে যান, কিছুই বদলায় না। যদি নতুন নেতৃত্ব আসে কিন্তু জনসেবা না করে আত্মসেবা করে, তখনও বিপ্লব বিভ্রান্ত হয়ে যায়। আর যদি সাধারণ মানুষ হিসেবে আমরাও না বদলাই, নিজের কাজটা ভালোভাবে না করি, ভালো মানুষ হয়ে উঠতে না চাই, তাহলে পরিবর্তন শুধু স্লোগানেই সীমাবদ্ধ থাকবে। স্ট্যানফোর্ডের প্রফেসর ক্লেটন ক্রিস্টেনসেন বলেছিলেন, দ্য রুট অফ করাপশন ইজ নট ইন দ্য ল, ইটস ইন কালচার অ্যান্ড মোরাল চয়েস। অর্থাৎ দুর্নীতির মূল আসলে আইন নয়, বরং একটা জাতির সংস্কৃতি আর নৈতিক মান দিয়ে নির্ধারিত হয়। সোশ্যাল সাইকোলজির গবেষণায় দেখা গেছে, যে সমাজে মানুষ ন্যায্যতা ও সততার চর্চা করে না, সেখানে নতুন শাসক এলেও পুরনো অন্যায় থেকে যায়। তাহলে করণীয় কি? আমাদের প্রত্যেককে ভালো মানুষ হতে হবে, নিজের পরিবারের সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বলবেন এটা কিভাবে করব? ধর্মীয় অনুশাসন অনুসরণ করুন, সন্তানদের ধর্মীয় অনুশাসন শেখান। আর খুব সহজভাবে যদি আমরা শুরু করতে চাই, তাহলে এই বইটা দিয়ে শুরু করতে পারেন, শুদ্ধাচার। ছোট ছোট বাক্য, ছোট ছোট করণীয়, একসাথে করতে সময় লাগবে, একটা একটা করে ধরতে পারেন। দেখবেন দিন, সপ্তাহ, মাস পার হয়ে আপনার সন্তান
আপনার পরিবার অনেক নৈতিক, মানবিক আর শুদ্ধাচারী হয়ে উঠছে। আর তখনই সম্ভব সত্যিকারের জাতিগত পরিবর্তন, যে ভালো মানুষ ভালো দেশের স্বপ্ন আমরা দেখছি তার প্রকৃত বাস্তবায়ন। ইনশাল্লাহ সব সম্ভব।